অতীতে সরকার সময়মতো টিকাদান কার্যক্রম জোরদার না করায় দেশে হামের প্রাদুর্ভাব বজ্রপাতের মতো দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দেশে হামের সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। আর এ কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশু হাম প্রতিরোধী টিকা পাবে। স্বাস্থ্য বিভাগ বলছে আগে টিকা নেওয়া শিশুরাও এই ক্যাম্পেইনে নিতে পারবে তাদের প্রয়োজনীয় টিকা। রোববার সকালে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, অতীতের সরকার টিকাদান কার্যক্রম জোরদার না করায় দেশে হামের প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেছে। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে চলবে হামের টিকাদান কর্মসূচি। পাশাপাশি 3 মে থেকে দেশের বাকি এলাকাগুলোতে একযোগে এই কর্মসূচি চালু রাখা হবে বলেও জানান তিনি। আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করব টিকা দিয়ে। আজকে থেকে আমাদের 18টি জেলার 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। এই মাসের 12 এপ্রিল থেকে আর 7 দিন পর থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল গ্রেটার এরিয়াতে ইনশাআল্লাহ আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব। হামের সংক্রমণ ঠেকাতে নির্ধারিত বয়সের সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্র থেকে সন্তানদের টিকা নেওয়ার আহ্বানও জানান সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে গাজীপুর জেলায় আজ থেকে 2 মে পর্যন্ত 28,000 শিশুকে হাম রুবেলা প্রতিরোধে টিকা দেওয়ার আওতায় আনা হবে। এ টিকাদানের কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে এলাকার শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, হাম রুবেলার সংক্রামক রোগ হলেও সচেতনতা ও সময়মতো টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। উপস্থিত ছিলেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর 3 আসনের সংসদ সদস্য ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, গাজীপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান সহ অনেকে। আমাদের টিকা দেওয়া ইতিমধ্যেই আমরা উদ্বোধন করেছি। 2টি বুথে পাশে টিকা দেওয়া হচ্ছে। সন্তানরা, আমাদের বাচ্চারা একটা নিরাপদ থাকতে পারবে। হামের প্রকোপ প্রতিরোধে বরিশালে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। আজ বরিশাল নগরের কাউনিয়া এলাকায় নগর মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। 6 মাস থেকে 59 মাস বয়সের শিশুদের হামের এই বিশেষ টিকা প্রদান করা হচ্ছে। হঠাৎ করে বরিশাল বিভাগে হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ও বরগুনা জেলার সদরে আজ রোববার আনুষ্ঠানিকভাবে হামের বিশেষ টিকা প্রদান করা হচ্ছে। 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে আমরা এই টিকার অন্তর্ভুক্ত করব। মিজেল ভাইরাসে সারা বাংলাদেশে হামের একটা আশঙ্কা দেখা দিয়েছে, বাচ্চাদের এই সমস্যা দেখা দিয়েছে। এইটাকে আমরা প্রতিহত করার জন্য এই কর্মসূচি দিয়েছি। নেত্রকোনায় শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার আটপাড়া উপজেলায় 11টি কেন্দ্রে একযোগে এই টিকা কার্যক্রম চলছে। এই উপজেলায় প্রায় 18,000 শিশুকে দেওয়া হবে হাম রুবেলা টিকা। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে আগামী 21 দিন পর্যন্ত। 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। এদিকে জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, এতে আতঙ্ক বিরাজ করছে অভিভাবকদের মাঝে। একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত নেত্রকোনায় 97 জনের শরীরে হামের নমুনা পাওয়া গেছে। এর মধ্যে 39 জন জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজকে থেকে দেশের 30টা উপজেলায় যেখানে হামের ইদানিংকার সম্প্রতি যে হামের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে, এর মধ্যে 30টা উপজেলায় বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে। তো সেই হিসাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই 30টা উপজেলায় বিশেষ জরুরি ভিত্তিতে হামের টিকা প্রদান করা হবে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, 5 বছরের নিচে বাচ্চাদেরকে। তো সেই হিসাবে আমাদের এক নেত্রকোনা জেলার মধ্যে একটা উপজেলা আটপাড়াতে যেহেতু সংক্রমণের হারটা বেশি, আমরা এটাতে বিশেষ টিকা হামের টিকা প্রদান কার্যক্রম পরিচালনা শুরু করেছি। নওগাঁ জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ নওগাঁ পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে এক আলোচনা সভা হয়। প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে এর বক্তব্য রাখেন নওগাঁ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকান্দ, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান সহ অন্যরা উপস্থিত বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের শরণাপন্ন ও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এই উপজেলার জন্য 18,000 ভায়েল আসছে, যা থেকে 17,000-এর বেশি 5 থেকে 59 মাস বয়সী শিশুকে টিকা দেওয়া হবে। সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় বাড়ছে হামের প্রাদুর্ভাব। পরিস্থিতি মোকাবিলায় শুরু হয়েছে ব্যাপক টিকাদান কার্যক্রম। সকাল 8টা থেকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় একযোগে 488টি কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সিভিল সার্জন ডাক্তার নূরে আলম দিন বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করে কার্যক্রমের অগ্রগতি দেখেন। স্বাস্থ্য বিভাগ জানায়, চাঁদপুর সদরে 330টি, হাইমচরে 128টি এবং পৌর এলাকায় 40টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। আগামী 21 এপ্রিল পর্যন্ত 6 থেকে 59 মাস বয়সী 72,874 জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হামের প্রাদুর্ভাব বাড়ায় ময়মনসিংহে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে নগরীর চুরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকান্দ ওয়াহিদ। এ সময় সদর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার সৈয়দ আবু আহমেদ শাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। এদিকে শিশুদের টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। জেলার সদর, ত্রিশাল এবং ফুলপুর উপজেলায় 1,64,500 টিকার লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক। আজকে যে ক্যাম্পের উদ্বোধন হচ্ছে সেটি এই প্রত্যেকটি যে 30টি উপজেলা নির্ধারণ করা হয়েছে সেগুলোতে আজকে উদ্বোধন হচ্ছে। এই টিকাটি আসলে সারা বাংলাদেশেই দেওয়া হবে, কিন্তু রেড জোন হিসেবে আজকে থেকে এটা প্রায়োরিটি বেজে দেওয়া হচ্ছে। এই কর্মসূচি হাতে নিয়েছে এবং তড়িৎ গতিতে আমরা মনে করি যে অবস্থাটা আমরা দেখছি সেটা এই হামকে প্রতিরোধের জন্য সকলের আন্তরিকতার কোনো অভাব নেই। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রেহান উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের 30টি উপজেলার ন্যায় জাজিরা উপজেলায় এই টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে শরীয়তপুর জেলার বাকি 5টি উপজেলাতেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় শরীয়তপুরে 6 বছরের নিচে প্রায় 30,000 শিশুকে হাম প্রতিরোধী টিকা প্রদান করা হবে। আমাদের শরীয়তপুরের মধ্যে জাজিরায় আজকে আমরা উদ্বোধন করলাম। জাজিরায় 290টা কেন্দ্রের মাধ্যমে 30 সপ্তাহ সময়ের মধ্যে সবাইকে উদ্দিষ্ট জনগোষ্ঠী যারা আসে প্রায় 30,000 শিশু, তাদেরকে আমরা টিকা দিব। পরবর্তীতে সরকার সারা দেশের ন্যায় অন্যান্য জায়গায় যখন টিকা কার্যক্রম শুরুর নির্দেশনা দিবে, আমরা তখন শরীয়তপুর এর বাকি 5টা উপজেলায় শুরু করতে পারবো। কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, 18 জেলার 30 উপজেলায় শুরু হওয়া এই কর্মসূচি পর্যায়ক্রমে দেশব্যাপী চালু হবে। রামু ও মহেশখালীতে 1,20,000 শিশুকে টিকা দেওয়া হবে। জেলায় হামের সংক্রমণ বাড়ছে, ইতোমধ্যে 5 শিশুর মৃত্যু হয়েছে এবং বহু শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কক্সবাজার জেলায় শিশুদের মধ্যে হাম এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জেলার
250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং আক্রান্ত শিশুদের অবস্থা সম্পর্কে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চিকিৎসা সেবার মান যাচাই করেন, রোগীরা সেবায় সন্তুষ্ট কিনা, নির্ধারিত সময়ে চিকিৎসকরা উপস্থিত থাকছেন কিনা এবং হাসপাতাল থেকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে কিনা এসব বিষয় খতিয়ে দেখেন। পাবনায় শিশুদের সংক্রামক হাম রুবেলা প্রতিরোধে শুরু হয়েছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের জরুরি টিকাদান কর্মসূচি। সদর উপজেলার হেমায়েতপুরে ইউনিয়নের চরঘোষপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী বলেন, 604 কোটি টাকার 10 ধরনের টিকা ক্রয় প্রস্তাব অনুমোদন করে সরকার ইউনিসেফকে চিঠি দিয়েছে। আপাতত কোনো ধরনের টিকার সংকট নেই। হামের সংক্রমণ দ্রুতই প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান সচিব। সময় মার্কেট করেছিল যে 8টার সময় কালকে যাওয়া লাগবে, আমরা ওই জন্য বাচ্চাকে নিয়ে আছি, আমরা যাতে এই রোগ থেকে বাঁচতে পারে তাই আমরা এই টিকা দেওয়ার জন্য আসছি। যে আমাদের গাভী, যেটা গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, ওদের একটা স্টোর থাকে, এখানে স্টোরেজে আমরা যে ইউনিসেফ থেকে যে টিকাগুলো কিনেছি আমরা ওইটা দিয়ে আমরা এখন দ্রুত সংক্রমণ প্রতিরোধে আমরা ইউনিসেফের সহায়তায় গাভী থেকে এখন টিকাগুলো সরবরাহ নিচ্ছি। আমাদের ওই 604 কোটি টাকার যে টিকাগুলো ইউনিসেফ আমাদের দিবে আমরা ওগুলো তাদের কাছে আবার ফেরত দিব। আমার মনে হয় কোনো ধরনের টিকার সংকট আমাদের কাছে আপাতত এখন আর নেই। শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে ঝালকাঠির নরছিটিতে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিশুদের মধ্যে হাম রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডাক্তার হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখগুপ্তা মেহনাজ সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের প্রকোপ। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে বর্তমানে অন্তত 63 জন শিশু চিকিৎসা নিচ্ছে। এতে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে, আর রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া হক মৌ। জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডা নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। পরে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে শনাক্ত হচ্ছে হাম। আক্রান্তদের বেশিরভাগই বিভিন্ন উপজেলা থেকে আসা। চিকিৎসার পর অনেক শিশু ধীরে সুস্থ হলেও কারো কারো ক্ষেত্রে বমি ও জ্বর দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানান স্বজনরা। বাসায় নিয়ে যায়, যার পরে যা আবার তাই হয়ে গেছে, বলেন জ্বরের থেকে আবার হাম বেড়েছে বাচ্চা। রিলিজ করে দেওয়ার পরে বাবু ভালোই ছিল, 3-4 দিন বাবু ভালো ছিল, আমরা বুঝতে পারি নাই যে বাবুর গায়ে হাম বের হয়েছে। তারপরে হচ্ছে 21 তারিখে এখানে এসে ভর্তি হয়েছি, আজকে 12 দিন। আল্লাহর রহমতে বাবু এখন সুস্থ আছে। জ্বর অতিরিক্ত, হাম বের হয়েছে গায়ে অনেক, আর কাশি আছে, ঠান্ডা আছে। শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় রোগীদের ভিড়। বাড়তি চাপের কারণে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও নার্স। জনবল না বাড়ায় সীমিত সংখ্যক নার্স দিয়েই অধিক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আমরা আমাদের মধ্যে সর্বোচ্চ চেষ্টাই করতেছি। ইন্টার্ন ডক্টর আমরা 24 ঘন্টা ডিউটিতে আছি। বর্তমানে আমাদের পেডিয়াট্রিক ওয়ার্ডে আমরা 4-5 জন ইন্টার্ন আছি এবং আমাদের সিনিয়রদের জানানো হয়েছে যে চাপ বেশি, বলছে আরও ইন্টার্ন দিবে। 3 জন নার্সের ক্ষেত্রে 100+ রোগীকে দেখা কখনোই সম্ভব না, অনেক টাফ হয়ে যাচ্ছে। আমরা মেন্টালি সাপোর্ট দিতে পারছি না এবং প্রত্যেকটা রোগী যেরকম সেবা দেওয়া উচিত একটা মিডলসের বাচ্চাকে, সেরকমভাবে সেবাও দিতে পারছি না অসংখ্য রোগী থাকার জন্য। চিকিৎসকরা জানান, জানুয়ারিতে 15, ফেব্রুয়ারিতে 20 এবং মার্চের শেষ 10 দিনেই 128 জন রোগী ভর্তি করা হয়েছে। জনবল সংকটে সেবায় কিছুটা বিঘ্ন ঘটছে। আজকে এখন পর্যন্ত এইমাত্র আমি একটা মিডলসকে ট্রান্সফার করলাম মিডলস ওয়ার্ডে। তো মানে ওরা জ্বরটা নিয়ে আসতেছে, পরে রাইস দেখে আমরা তাকে মিডলস সাসপেক্ট করে
ওয়ার্ডে পাঠাচ্ছি। আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের পাঠানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। এখন পর্যন্ত একজন শিশুর মৃত্যু হয়েছে। রোগীর চাপ বাড়লেও পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমরা অল্প জনবল নিয়েই আমরা কাজ করছি এবং এর সাথে হচ্ছিল আমাদের যদি আমাদের ডাক্তার বেশি হতো তাহলে তো আমরা করতে পারি। আমরা সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করছি যাতে এইগুলো ট্রিটমেন্ট দেওয়া যায়। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। জ্বালানি সংকট বাড়তে থাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এখন যেন পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। দেশের প্রায় প্রতিটি পাম্পের সামনেই মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্ধারিত মূল্যে তেল বিক্রি হলেও ভোগান্তি পিছু ছাড়ছে না ভোক্তাদের। একটি মাত্র পাম্প দিয়ে চলছে পুরো উপজেলার কার্যক্রম। প্রতিনিধি কাজী পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। এটি কোনো সাধারণ লাইন নয়, জ্বালানি তেলের জন্য অপেক্ষার দীর্ঘ সারি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় একমাত্র কাজী মন্টু ফিলিং স্টেশন ঘিরে প্রতিদিনই এমন চিত্র। সন্ধ্যা থেকে শুরু হলেও সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন চালকরা। কেউ কেউ আবার আগের রাতেই মোটরসাইকেল রেখে যান সিরিয়াল ধরে রাখতে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াইয়া অনেক ভোগান্তির পরে পাচ্ছি। কাল 10টার সময় গাড়ি রেখে গেছে এখানে, সারাদিন অপেক্ষা করার পরে এখন তেল পাই। ডিজেল নিতে বাস, মিনি বাস, মাহেন্দ্র সহ বিভিন্ন যানবাহনকেও দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। কৃষকদের জন্য টোকেনের মাধ্যমে 5 লিটার করে ডিজেল দেওয়া হচ্ছে, তবুও চাহিদা পূরণ হচ্ছে না। আমাদের যে তেল দেয় আসলে আমাদের তেলটা আমাদের হয় না। আর একটা কার্ডের জন্য 5টা করে দেবে, এর বেশি আমাদের তো পর্যাপ্ত করে তেল লাগে 10টা 15টা একদিন চালাইলে কিন্তু 5টা। চাহিদা আমাদের বেশি, কিন্তু তেল পাচ্ছি 5 লিটার করে। সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি হলেও চাহিদার তুলনায় সরবরাহ কম। এটাই বড় অভিযোগ ভোক্তাদের। বর্তমানে প্রতিটি মোটরসাইকেলে সীমিত পরিমাণ মাত্র 200 টাকার তেল দেওয়া হচ্ছে। 200 টাকার করে দিচ্ছি বা 2 লিটার করে দিচ্ছি, তারপরেও তারা সার্কেল করে আবার ঘুরে আসতেছে, আরো 2 লিটার নিতে চায়। যত সময় পর্যন্ত তেল থাকবে তত সময় পর্যন্ত আমরা দিব। জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের তদারকি থাকলেও একটি মাত্র পাম্পে পুরো উপজেলার চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। পাম্পের সামনে যেভাবে আসছেন একসাথে 3-4 লাইন এবং কোনো লাইন নাই, অজবরলা অবস্থা। আমরা যেন সুশৃঙ্খল ভাবে দিতে পারি, এজন্য আমরা ওই কর্নারে একটা রশি দিয়ে বন্ধ করে দিব, এই গাড়িগুলো শেষ করে দিব। এরপরে যারা আসবেন 2 লাইনে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। একটি পাম্পে পুরো উপজেলার নির্ভরতা আর সীমিত সরবরাহের এই বাস্তবতায় কবে স্বস্তি ফিরবে সেই প্রশ্নই এখন কোটালীপাড়ার মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নওগাঁয় ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। সকাল থেকে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি করা হয়। এই অ্যাপের মাধ্যমে একবার তেল নিলে গ্রাহক আর একাধিকবার তেল নিতে পারবেন না। অনেকেই এক পাম্পে তেল নিয়ে আবার অন্য পাম্পে গিয়ে তেল নেয়। অ্যাপের মাধ্যমে তেল নিলে সেটি আর সম্ভব হবে না। গাড়িতে তেল দেওয়ার সময় তেলের পরিমাণ, গাড়ির মাইলেজ এবং লাইসেন্স নাম্বার অ্যাপের মাধ্যমে প্রদান করা হচ্ছে এবং একবার একটি মোটরসাইকেল তেল দেওয়া হচ্ছে 500 টাকার। এরপর 125 কিলোমিটার চালানোর পরে সেই মোটরসাইকেলে আবার তেল দেয়া হবে এবং কেউ যদি তার আগে অন্য পাম্পে তেল নিতে যায় তাহলে অ্যাপের মাধ্যমে সেটি ধরা পড়বে। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি অভিমত রয়েছে বিক্রেতাদের। এই সকাল 6টা থেকে শুরু করে এ পর্যন্ত 1টা বাজে আমাদের তো সব পেট্রোল শেষ, শুধুমাত্র ডিজেল কিছু সংরক্ষণ আছে। অ্যাপসের মাধ্যমে আমাদের ডিসি স্যার আমাদের নির্দেশ দিয়েছে অ্যাপসের মাধ্যমে আমাদের তেল বিক্রয় করার। অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি করলে অনেক বাইকার যারা তারা শুধুমাত্র ভালো সুবিধা পাবে। যারা 2 নম্বরই ব্যবসা করে তাদের জন্য এই অ্যাপসের থেকে একটু বিরত থাকবে আর কি। আর যারা এই অ্যাপসের মাধ্যমে শুধু তারাই একটু লাভবান হবে, যারা বাইকার যারা 500 টাকার তেল নেবে, শুধু 125 কিলো চালানোর পরে আবার সে পুনরায় 500 টাকার তেল আবার পাবে। এটা কেন সংকট? এই গাড়ি তো চলেছে, এখন কেন সংকটটা দেখা দিচ্ছে? মালয়েশিয়া থেকে 34,000 টনের বেশি ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ট্যাঙ্কার জাহাজ শান গ্যান ফাফজিয়ান। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে জাহাজটি দুপুরে নোঙর করে। ড্রাফট বেশি থাকায় প্রথমে বহির্নোঙরে 4টি ছোট ট্যাঙ্কারে প্রায় 7,727 টন ডিজেল খালাস করা হয়। পরে পাইলট ও টাগ বোটের সহায়তায় জাহাজটিকে পতেঙ্গায় জেটিতে আনা হয়। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানায়, জ্বালানি সংকট মোকাবেলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার দিয়ে বার্থিং দেওয়া হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে, পাইপলাইনের সরবরাহের পাশাপাশি নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি বাড়ানো হচ্ছে।
নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামীতে জাতীয় ও উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ২ নম্বরের ভোট যেন আর কেউ চিন্তাও করতে না পারে, এ লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আজ বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া অডিটোরিয়ামে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বগুড়া ৬-০ আসনের উপনির্বাচনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রয়োজন না হলে সেনাবাহিনী বিজিবি যাচ্ছে না, বাট প্রয়োজন হলে যাবে। যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয়ে যাবে, তা না হলে যাবে না। পুলিশ আর আনসারই যথেষ্ট, এবং আমাদের কোথাও গত নির্বাচনে প্রয়োজন হয়নি। এত বড় নির্বাচন হয়ে গেছে, আল্লাহর রহমতে প্রয়োজন হয়নি। ভোটের আগের রাত্রে কিছু কিছু জায়গায় আপনারা যদি বলেন যে লাস্ট নির্বাচনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কোন বিষয়গুলো বেশি কাজ করেছে, আমি বলবো যে ভোটের আগের রাত্রে আমাদের ভিজিলেন্স, 11 তারিখ দিবাগত রাত্রে আমাদের ভিজিলেন্স বেশ কিছু কেন্দ্রে স্থানীয় কিছু লোকজন ঢোকার চেষ্টা করেছে, একটাও সাকসেসফুল হয়নি, এবং যেখানে যেখানে এরকম চেষ্টা অ্যাটেম্প্ট হয়েছে ধরে পুলিশের হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। রোববার সুলতানপুরে ৬০ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম জানান, শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আখাউড়া দেবগ্রাম এলাকায় পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে 2,59,77,000 টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও গত 6 দিনে সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৭,৭১,৭২,৮৯০ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে বলে জানান তিনি। যশোরের শাসা উপজেলার ঐতিহাসিক উলাশী যদুনাথপুর খাল, যা জিয়া খাল নামে পরিচিত, সেই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিলের মধ্যে তার সফরের সম্ভাবনা রয়েছে, যদিও এখনও চূড়ান্ত সূচি নির্ধারিত হয়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর শিডিউল নিশ্চিত করার চেষ্টা চলছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাল এলাকা পরিদর্শন করেছেন। প্রায় 50 বছর আগে 1976 সালের 1 নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই খাল খননের সূচনা করেন। তবে দীর্ঘদিন সংস্কার না হয় উলাশী যদুনাথপুর খালটি এখন প্রায় ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমে পানি শূন্য হয়ে পড়ায় কৃষি কাজে দেখা দিয়েছে চরম সংকট। ইউসিবি ব্যাংক থেকে 25 কোটি টাকা আত্মসাতে দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ জড়িতদের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান বাদী হয়ে মানি লন্ডারিং আইনে মামলা করেন। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় মোট 36 আসামির মধ্যে 9 জন জেলে থাকলেও পলাতক আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ অন্যরা। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী 21 এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন বলে জানান দুদকের আইনজীবী। বাংলাদেশের প্রথম সাবেক ভূমিমন্ত্রী জাবেদ সহ তার পরিবারের বিরুদ্ধে কোনো মামলায় দুর্নীতি মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হলো। আজকে আমরা বাদী পক্ষ দুদকের পক্ষে বাদীকে প্রডিউস করেছি। বাদী পক্ষ জবানবন্দি দিয়েছেন, বাদীর সাক্ষ্য গ্রহণ আজকে হয়েছে। আগামী 21 তারিখ অন্যান্য সাক্ষীর জন্য আদালত দিন ধার্য করেছেন। গাজীপুরের টঙ্গীর মদিনাপাড়া এলাকার আবাসিক ভবনের 8ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভবনটির একটি ফ্লোরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে, তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবিতে ঝিনাইদহ
ঝিনাইদহ র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে তামাক বিরোধী নারী জোটের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব দিন দিন বাড়ছে উল্লেখ করে বিদ্যমান অধ্যাদেশকে দ্রুত আইনে রূপান্তর করে কার্যকর বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চলমান গ্রামীণ সংঘর্ষ, সন্ত্রাস, হামলা ও চুরির ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় গ্রামবাসী। দুপুরে বড় কাজুলি গ্রামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে আসছে। তারা নিয়মিত হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলার হুমকি দিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। সংবাদ সম্মেলনে গ্রামবাসী অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। আশুলিয়ার জামগড়ায় সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে জামগড়া পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। দুপুরে জামগড়া এলাকায় এই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সেখানে স্থানীয়দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন। সাংসদ জনাব দেওয়ান সালাউদ্দিন বাবু তার অনুপ্রেরণায় আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এবং তারই সহযোগিতায় আজকে এই জনপদে একটি পুলিশের স্থায়ী ক্যাম্প তৈরি করেছি। ভবিষ্যতে এটি তদন্ত কেন্দ্রে রূপান্তরিত হবে এবং আমাদের মাননীয় সংসদ ইতিমধ্যেই এটি জাতীয় সংসদে দৃষ্টি আকর্ষণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এবং তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। জামালপুরে বিআইডব্লিউটিএ এর উদ্যোগে নদী খনন প্রকল্প কাজে কৃষি জমি খনন করার অভিযোগ উঠেছে। ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে নদ খনন শুরু করে বিআইডব্লিউটিএ, কিন্তু স্থানীয়দের অভিযোগ ড্রেজিংয়ের নামে শুধু নদ নয়, বরং নদের তীরবর্তী ফসলি জমি থেকে তোলা হচ্ছে বালি। এতে করে নদীতে বিলীন হয়ে যাচ্ছে, দেখা দিয়েছে তীব্র ভাঙন। স্থানীয় কৃষকরা বলছেন, বর্তমান নদ থেকে 1000 ফুট দূরে পাড়ের দিকে খনন করা হচ্ছে। এতে কৃষি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে। তাই মূল নদ খনন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা। সম্প্রতি এই নদী খননের কার্যক্রম নিয়ে দুই জেলার মানুষের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে, একটা উত্তেজনা বিরাজ করছে। ময়মনসিংহ থেকে ডানগঞ্জ পর্যন্ত নদী খনন হয়ে যাচ্ছে, নদীর মাঝে নদী প্রবাহমান নদী দিয়ে, কিন্তু আমাদের জামালপুর চরপক্ষিমারি নদী খোদা হচ্ছে ফসলি জমি দিয়ে। এক্ষেত্রে আমাদের পিছনে দেখতে পারবেন যে অনেক আবাদি জমি এইগুলা হুমকির মুখে পড়তেছে। এখন নদী যেটা ড্রেজিং করতেছে 1000 ফিট দূরে আছে। আমাদের সীমানা গুড় দিয়ে আমাদের ধানের ক্ষেত, পাটের ক্ষেত, ভুট্টা ক্ষেত নিয়ে সব ভাঙে যাবো গা। এর জন্য এই ডাঙ্গের প্রতিবাদ যে এখন সরকার এজেন্ট আগে নদীতে না খুঁজে বর্তমান নদীতে খুঁজে। জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসের শ্রমিক ও কর্মচারী 6 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ফটক সভা করেছে। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দুপুরে দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলসের প্রশাসনিক ভবনের সামনে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মিলের বিভিন্ন বিভাগের শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। মজুরি কমিশনের শ্রমিকদের 15% টাকা না পেয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি করা সহ 2002 সালের সেটআপ অনুযায়ী সকল আর্থিক সুবিধা দিয়ে শ্রমিক কর্মচারীদের অসন্তোষ দূর করে কাজের গতি ফিরিয়ে আনার প্রয়োজন বলে বক্তব্যে তুলে ধরা হয়। বরিশালের গৌর নদীতে সুশীল সমাজ, ছাত্র সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে উপজেলার উন্নয়ন ও সুশাসন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণ অধিকার পরিষদ উপজেলা শাখার আয়োজনে সকালে কারিতাস হলরুমে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া। প্রধান আলোচক ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সজ্জাদ হান্নান, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির শরীফ।
ঝিনাইদহের মহেশপুরে 2025-26 অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, তিল, মুগ ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসিন সুলতানার সভাপতিত্বে এইসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, মহেশপুর প্রেস ক্লাব সভাপতি ও মাই টিভির প্রতিনিধি সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন। বরিশালের বাকেরগঞ্জে উপজেলার চর বোয়ালিয়া এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় কৃষকরা নতুন কৃষি প্রযুক্তি ও ফসল উৎপাদন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকল্প পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনীতি কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা বাকেরগঞ্জ। মাঠ দিবসে বিভিন্ন উন্নত জাতের ফসল, বিশেষ করে তরমুজ চাষের আধুনিক পদ্ধতি কৃষকদের সামনে উপস্থাপন করা হয়। শ্রমে ভয় নয়, বরং কৃষিতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটাতে কৃষকের পাশাপাশি এখন মাঠে ঘাম ঝরাচ্ছেন উপকূলীয় কৃষানীরা। আর লবণ সহিষ্ণু জমিতে আধুনিক পদ্ধতি নয়, কেবল দৃঢ় মনোবল ও সঠিক পরিচর্যায় হয়ে উঠেছে মূল লক্ষ্য। তাই চলতি রবি মৌসুমে এসব কৃষানীদের হাত স্পর্শে সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। সাইফুল ইসলাম রয়েলের তথ্যচিত্রে রিপোর্ট জানাচ্ছেন তামান্না সাদিকা। পটুয়াখালীর কলাপাড়ার ফসলের মাঠে এখন পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন। সূর্যমুখীর হলুদ ফুলের মাঝে তারা স্বপ্ন বোনেন, ক্ষেত জুড়ে সম্ভাবনার হাতছানি। নিজেদের তেলের চাহিদা মিটিয়ে একটু একটু করে বাড়তি আয়ের পথও খুলে নিচ্ছেন সম্ভাবনাময়ী এই নারী উদ্যোক্তারা। শুধু তাই নয়, উৎপাদন খরচ কম হওয়ায় দিনে দিনে এই চাষ পদ্ধতিতে ঝুঁকছেন নতুন কৃষানীরা। আমি এবছর 2 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করছি। ইনশাআল্লাহ ভালো লাভবান হব। প্রয়োজন মতন নিজে রাখবো, রাখার পর যা থাকে তা বিক্রি করব। এবছর আমার 3 বিঘা জায়গায় ফলন ভালোই হয়েছে। 1 লক্ষ টাকার মতো আমার লাভ হবে। সূর্যমুখীর অপলক সৌন্দর্যে ভরা মাঠে এখন সময় কাটাতে আসছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও। সূর্যমুখী খেত দেখতে আমার ভালো লাগে, এইখানে অনেক মানুষ ঘুরতে আসে। রোগবালাই কম, ফলন বেশি, তাই অন্যান্য ফসলের চাষিরাও এখন সূর্যমুখীর দিকে ঝুঁকছেন। কম খরচে বেশি লাভের আশায় 12 মাসি কৃষকদের কাছে এটি হয়ে উঠছে এক পরিবেশ বান্ধব বিকল্প চাষ। সূর্যমুখী খুব ভালো যে সূর্যমুখী লবণাক্ত জায়গায় ওরা পরিবেশ বান্ধব, ওরা টিকতে পারে। বছর 3 বিঘায় দিছি, 3 বিঘায় দেওয়ার পর 50 থেকে 1 লাখ টাকা বিক্রি করতে পারবো। রাহের জন্য যে তৈল হয় বছরের, ওই তৈল রাখতে পারবো। দেশের সর্বোচ্চ কলাপাড়ায় 800 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। আর যে কোনো পরিস্থিতিতে চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এখানে সর্বোচ্চ সূর্যমুখীর আবাদ হয়েছে এবার, যেটির পরিমাণ প্রায় 2800 হেক্টর। আর আমরা কৃষি বিভাগ সবসময় তাদের পাশে রয়েছি। তাদের চাহিদাকৃত যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা সমাধান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সূর্যমুখী চাষের জন্য আদর্শ এই দক্ষিণাঞ্চলে ভবিষ্যতে আরও বেশি নারী উদ্যোক্তা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। তামান্না সাদিকা, মাই টিভি।